ন্যায় বিচারের কথা শুধু বইয়ে নয়, এটি রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার উল্লেখ করে সরকার প্রধান বলেন, স্বল্প সময়ে যাতে বিরোধ নিষ্পত্তি করা যায় সেই দিকে লক্ষ্য রেখে কাজ চলছে। রাজধানী শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে দেশে আইনের শাসন আর মানবাধিকার নেই সেই দেশ কোনোদিন উন্নয়নের পথে হাঁটতে পারে না মন্তব্য করে তিনি আরও বলেন, ন্যায় বিচার সবার জন্য প্রযোজ্য। জনগণের আইনি অধিকার প্রাপ্তিতে যে কোনো প্রয়োজনে পাশে থাকবে রাষ্ট্র। কোনো নাগরিক আর ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না বলেও জানান তারেক রহমান। যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই সেই দেশ কখনোই একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না বা হয়ে উঠতে পারে না। যেহেতু ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, তাদেরকে সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দিবে। মানুষ যেন সহজে প্রাথমিক আইনি পরামর্শ গ্রহণ করতে পারে, এক্ষেত্রে সরকারের লিগ্যাল এইড হেল্পলাইন আরো কার্যকর ভূমিকা রাখবে বলে ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে আমি সেটি আশা করি। প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। আসুন আমরা সবাই মিলে একটি ন্যায়বৃদ্ধি মানবিক রাষ্ট্র গড়ে তুলি, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা আমাদের। পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করছে বাংলাদেশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ। বেলা 2:30টায় এই কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর প্রতিনিধিরা। বিদ্যুৎ উৎপাদন শুরুর অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ এটি। জ্বালানি লোডিং সম্পন্ন হলে 3 মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্তের সম্ভাবনা রয়েছে। শুরুতে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে 2027 সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বলা হচ্ছে সেখান থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। কেমন দেখছেন সেখানে পুরো কর্মযজ্ঞ কার্যক্রম? ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আসলে এর মধ্যেই কিন্তু এই অনুষ্ঠান ঘিরে পুরোদমে তারা প্রস্তুতি শুরু করেছে এবং সব ধরনের কার্যক্রম কিন্তু তারা শেষ করেছে। শেষ মুহূর্তের যে পরিকল্পনা বা প্রস্তুতি ছিল সেগুলো কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 1 দশকের প্রস্তুতি, অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর অবশেষে কিন্তু অনেক দিনের প্রতীক্ষিত এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আজ 2:30 নাগাদ আসলে দেশের এই প্রথম ইউনিটে এই জ্বালানি এই জ্বালানি লোডিং এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে কমিশন লাইসেন্স পাওয়ার পর সব প্রস্তুতি সম্পন্ন করে বিকেলে আনুষ্ঠানিক এই কার্যক্রম শুরু করা হবে। এই উপলক্ষে আয়োজন অনুষ্ঠানে আসলে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের মহাপরিচালক সহ 18 সদস্যের একটি দল কিন্তু আসার কথা রয়েছে। সরকারি বা বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে এই 18 সদস্যের টিম কিন্তু ইতিমধ্যেই পাবনাতে এসে পৌঁছেছে। আসলে আমরা এখানে আমাদের সাথে স্থানীয় যারা সাংবাদিক রয়েছে, আমরা একটু তাদের কাছ থেকেও শোনার চেষ্টা করব, তাদের অভিজ্ঞতার কথাগুলো একটু জানার চেষ্টা করব। এই যে আসলে দীর্ঘদিন তো আপনারা এই পারমাণবিকের কাজগুলো খুব কাছ থেকে দেখেছেন বা পর্যালোচনা করার সুযোগ পেয়েছেন, আসলে আপনাদের প্রত্যাশার জায়গা বা সাধারণ মানুষ কি বলছে এই বিষয়টা একটু যদি আসলে বলা চলে এটি এক ধরনের অলীক কল্পনাই ছিল এবং যখন প্রকল্প বাস্তবায়ন শুরু হয় প্রথম থেকে কিন্তু স্থানীয় মানুষ এবং এখানকার অনেক বিশেষজ্ঞও কিন্তু সন্দিহান ছিলেন যে এই ধরনের প্রকল্প বাংলাদেশের পক্ষে বাস্তবায়ন সম্ভব কিনা, হয়তো বা মাঝপথে প্রকল্পটি থেমে যাবে, এমন কিন্তু নানান ধরনের সন্দেহ ছিল। তো তবে সব সন্দেহ, প্রতিবন্ধকতা, বৈশ্বিক নানা সংকট সব কাটিয়ে কিন্তু আজকে এই প্রকল্প এর আগেই দৃশ্যমান হয়েছে। তবে যে মূল যে উৎপাদন কার্যক্রম সেটি কিন্তু
শুরু হচ্ছে এবং যে চুল্লি পাত্রে যে নিউক্লিয়ার জ্বালানি প্রবেশ এর আগে কিন্তু অনেক কাঠঘরে অনেক মাইলস্টোন পার হতে হয়েছে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার যে তদারকি, যে কঠোর নজরদারি, সেই কঠিন ধাপগুলো পার হয়ে কিন্তু আজকে এই জ্বালানি লোডিং কার্যক্রম হচ্ছে। তো সেটি আসলে আমাদের জন্য একটি বড় প্রাপ্তি বলা চলে। আরেকটি বিষয়, সর্বশেষ যে বিষয়টি, যে আমরা মাঝে দেখেছি আসলে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য, মানুষের মধ্যে কিছু আতঙ্ক ছড়িয়ে দেওয়ার মতো কিছু তথ্য আমরা লক্ষ্য করেছিলাম। সেই জায়গা থেকে এখন মানুষ কতটুকু আশ্বস্ত হয়েছে? মূলত আসলে এই প্রকল্পের যে কার্যক্রম শুরু হওয়ার পর এখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, বাণিজ্যিক যে অগ্রগতি বা অর্থনৈতিক যে প্রগতি, সেটি কিন্তু সুফল এখানকার মানুষ ভোগ করতে শুরু করেছে এবং এর পাশাপাশি স্থানীয়ভাবে যে প্রকল্প সংশ্লিষ্টরা তারা নানাভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে এবং তারা যেটি বলছেন যে এটি আসলে সম্পূর্ণ নিরাপদ এবং 3+ জেনারেশনের যে রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছে, তো সেক্ষেত্রে আসলে ঝুঁকি নেই। তো এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা যেহেতু এটি দেখভাল করছে, তো সে ধরনের নিরাপত্তা ঝুঁকি থাকলে এটার অনুমোদনই হয়তো পাওয়া যেত না, সেটাই বলছে তারা। যেমনটি শুনছিলেন যে আসলে এই যে বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন সময় ছড়ানো হয়েছিল, এই ধরনের আসলে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে এবং নিরাপত্তা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পার্থ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক ছিল, স্বাধীনভাবে কাজ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। মঙ্গলবার ঢাকার একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, এই নির্বাচনে জনগণের আস্থা অর্জনে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল, তবে নির্বাচনে নারীদের উপস্থিতি খুবই কম ছিল। রাজনীতিতে তাদের আরও বেশি আনতে রাজনৈতিক দলগুলোর আরও আন্তরিক হওয়া উচিত বলে মনে করে ইউরোপিয়ান ইউনিয়ন। অনলাইন অফলাইনে হয়রানি ঠেকাতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল বলে জানানো হয় প্রতিবেদনে। দেশে জঙ্গি আছে, তবে তা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, উগ্রতার বিভিন্ন বিষয়ে ছাড় দিয়েছে অন্তর্বর্তী সরকার, তবে এই সরকার তা শূন্যের কোটায় নামিয়ে আনবে। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে যারা কারাভোগ করেছেন তাদের নজরদারিতে রাখা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামাতে ভারতের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। শেখ হাসিনা এই দেশটাকে এত বাজেভাবে রেখে গেছেন, এই সরকার সর্বোচ্চ চেষ্টা করলে আপনি দেখবেন সমালোচনার জায়গা তৈরি হচ্ছে। সরকারের কোনো ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আপনি পাবেন, জেনুইন জিনিসগুলো নিয়ে সমালোচনা করেন, আমি এটাকে ওয়েলকাম করছি। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ইরানের দেয়া নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। শিগগিরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে জানাবেন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, দেশটির নীতি নির্ধারকরা এই প্রস্তাব গুরুত্বের সাথে খতিয়ে দেখছেন। অন্যদিকে হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ। বৈশ্বিক খাদ্য সংকটের ঝুঁকির বিষয়েও সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এদিকে কূটনৈতিক তৎপরতা বেড়েছে মস্কোতে। সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরান জানিয়েছে তারা আলোচনার টেবিলে ফিরতে প্রস্তুত। আলোচনার এই আবহের মধ্যেও লেবাননে থামছে না সংঘাত। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, পাল্টা আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহ। তথাকথিত যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 40 জন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।